গল্পটা শুরু করার আগে বলে রাখি, গল্পতে আমি যে ছবিগুলো প্রযোগ করেছি সেগুলোর সাথে গল্পের কোনো স্বাদ নাই, তাই গল্পটা মন দিয়ে শুনবেন ভালো। গল্পটা নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র থেকে। কদমবাবু মানুষটা যত না গরিব তার চেয়ে বেশি কৃপণ। তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে, তবে জুতো সেলাই যে করেন সবাই জানে, আর করের মুচির পয়সা বাঁচাতে। তবে আরও একটা কারণ আছে। একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিলেন, এটা তো জুতো নাই, জুতোর ভূত, ফেলে দিন গে। বাস্তবিক জুতো এত ছেঁড়া আর পট্টি মারার যে সেলাই করা জায়গা ছিল না। কিন্তু কদমবাবু এখানেই থামলেন না। একটা বড় সুচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজে লেগে গেলেন সেলাই করতে। জুতো সেলাই থেকেই তার মাথা গেল অন্যদিকে। জুতো যদি পারা যায় তবে ছাতার বা পারা যাবে না কেন? সুতরাং ছেঁড়া ভাঙ্গা ছাতাটা নিজে সারাতে বসে গেলেন। এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ছুরির কাছে ধার দেওয়ার কাজ, ফুটো কলসি ঝালাই করা, ছোটখাটো দর্জির কাজনাসবি নিজে করতে লাগলেন। এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয়, বরং তার বউ আর ছেলে মেয়ে তারে কৃপণতায় খুব লজ্জা থাকে। বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানোর ভার হয়। কিন্তু কদমবাবু নির্বিকার। পয়সা বাঁচানোর যত রকম উপায় সবই তার মাথায় চলে আসে। তার বাড়িতে জি চাকর নাই। নর্দমা পুরস্কার থেকে বাসন মাজা সবই কদমবাবু তার বউ বা ছেলে মেয়েরাও করে নেয়। ছোট ছেলে বায়না ধরল ঘুড়ি লাটাই, এর তিনি না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে। পুরনো খবরে কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ফুটো করে তার মধ্যে ডান্ডা ঢুকিয়ে লতায় হল। ঘুড়ি উডোনা বটে, কিন্তু কদম বাবার পয়সা বেঁচে গেল। একদিন কদমবাবু অফিস থেকে বাড়ি ফিরছিলে। 4 মাইল রাস্তা তিনি হেঁটে যাতায়াত করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এল। সস্তা ফুটো ছাতায় জল আটকাল না, কদমবাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন। তাড়াতাড়ি একটা পুরনো বাড়ির সিঁড়িতে উঠে ঝুল বারান্দায় তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজা খুলে গেল। একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বললেন, এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে। আসুন আসুন, ভেতরে আসুন। কদমবাবু তৎক্ষণাৎ বলল, আমি শ্যামবাবু নই। সেই বুড়ো লোকটি ভরে উঠল, প্রত্যাবাবু ভিতরে দাবার ছক সাজিয়ে বসে আছেন। দেরি করে কুরুক্ষেত্র করবেন। একই রঙ্গ রসিকতা করার সময় ভেতরে আসুন। কদমবাবু সভায় বললেন, আমি তো দাবা খেলতে জানি না। লোকটা সহ্য করতে পারল না। কদমবাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল, আচ্ছা লোক তো আপনি, আমরা জানি আপনি রসিকতা করেন, তা বলে সব সময় কি রসিকতা করলে হয়? ভেতরে ঢুকে কদমবাবুর চোখ ছানাবড়া হয়ে গেল। এইসব পুরনো বাড়িতে তিনি কখনো ঢোকেননি। যেদিকে তাকায় চোখ যেন ঝলসে যায়। মার্বেলের পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে। তিনি যে শ্যামবাবু নন, তাকে যে ভুল লোক ভেবে এই বাড়িতে ঢোকানো হচ্ছে, এই কথাটা ভালো করে জোর দিয়ে বলবার মতো অবস্থা কদমবাবুর আরও রইল না। তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন, এই মার্বেলের পাথরের কত দাম ওই দেয়াল ঘড়ির। ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল। লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে কেড়ে নিয়ে বলল, ইস শ্যামবাবু, ওই ছেঁড়া পট্টি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন? আপনার সেই দামি জাপানি ছাতাটা কি হল? কদমবাবু শুধু হতভম্বের মতো বললেন, সেই জাপানি ছাতা। লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল, আপনার মতো শৌখিন মানুষ কটা ছাত্র আছে বলুন? ছেঁড়া জুতায় জল ঢুকে চকচক করছিল। কদমবাবু জুতো দুটো চুপি চুপি ছেড়ে রাখলেন একধারে। কিন্তু লোকটা চোখ এড়ানো গেল না। জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আতকে উঠে বলল, সেই সোনালি সুতোর কাজ করা জোড়া জুতো কোথায় গেল আপনার? তার বদলে এই কি? কদমবাবু কৃপণ বটে, কিন্তু তুই নিজেও জানেন যে তিনি কৃপণ। সাধারণ কৃপণ এরা টেরি পায় না যে তারা কৃপণ। তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক। কিন্তু কদমবাবু তাদের মতো নন। তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি। এমনকি তিনি যে শ্যামবাবু নন এই কথাটা হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন, বর্ষাকাল বলে সেই জুতো জোড়া পড়েনি। লোকটা একটু তাচ্ছিলের ভাব দেখিয়ে বলল, যার 200 এর চেয়ে বেশি জুতো সে আবার সামান্য নাগরার মায়া করবে, এ কি ভাবা যায়? শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন, এ যে কলির শেষ হয়ে এল। কদমবাবু এই কথা শুনে সবাই আড়া চোখে নিজের পোশাকটার দিকে দেখে নিলেন। পণ্যে মিলের মোটা ধুতি, গায়ে একটা সস্তা সেটের শার্ট। শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না। যেন তার মনের কথাটি টের পেয়ে লোকটা হঠাৎ বলে উঠল, না, আজ বোধহয় আপনি ছদ্মবেশ ধারণ করে এসেছেন। শ্যামবাবু, তা ভালো, বড়লোকদের কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছা হয় না?
নইলে শ্যামবাবুর গায়ে পুট্টি মারা জামা জুটে কি করে? কদমবাবু বিগলিত হয়ে হাসলেন। দিয়ে বললেন, ঠিক ধরেছেন বটে। হল ঘরের পরে দরদালান। এটা আপনাদের বলে রাখি, এই কথাটার মানে সব মিলিয়ে দরদালান বলতে এমন একটি লম্বা বারান্দা বা বড় কক্ষকে বোঝায় যার একপাশে সারিবদ্ধ দরজা বা খোলা খিলান থাকে। আহা, দরদালানেরও কি শ্রী! দুধারে পাথরের সব মূর্তি, বিশাল বিশাল আইএল পেন্টিং, পায়ের নিচে নরম কার্পেট। এইসব জিনিস চর্মচোখে বড় একটা দেখেনি কদমবাবু। তাও শুনেছেন? যে বড় বড় বাড়িতে এসব থাকে, যে নিজে কোনোদিন দেখবে ভাবতে পারিনি। টাকার কতখানি অপচয় যে এতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগল। দুধারে সব সারি সারি ঘর, দরজায় বুকের বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে, দেয়ালগিরি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি। এই একটা ঝাড়ের দাম যদি 1000 টাকা করেও হয় কমপক্ষে, তাহলে তো বুঝতেই পারছি না। কদম্বু আর ভাবতে পারলে না। লোকটা দারদালানের শেষে একটা চওড়া সিডিবে উঠতে উঠতে বলল, কর্তাবাবু, আজ আপনাকে দেখে মজা পাবেন, যা একখান ছদ্মবেশে লাগিয়ে আসছে না আজ। কদমবাবু হা হা করে অপ্রহিত হাসি হাসলেন। সিরিজে এইরকম বাহারি হয় তা কদমবাবুর কল্পনাতেও ছিল না। আগাগোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এই সিডিতে পা রাখতে তার লজ্জা করছিল। দোতলায় উঠে কদমবাবু একেবারে অবাক হয়ে গেলেন। রাজ দরবারের মতো বিশাল ঘর, রূপো একেবারে রূপের হাট খুলে বসে আছে। যেদিকে তাকাই সেদিকে রূপো। রূপোর ফুলদানি, রূপোর ফুলের টব, রূপোর টেবিল, রূপোর চেয়ার, দেয়ালের উপর বাঁধানো বড় বড় ফটো। কদমবাবু চোখ পিটপিট করতে লাগল। লোকটা একটু মুচকি হেসে বলল, হল কি শ্যামবাবু, এ বাড়ি কি আপনার অচেনা? প্রশ্ন করল সেই লোকটা শ্যামবাবুকে। রূপমহলে দাঁড়িয়ে থাকলে কি চলবে? কর্তাবাবু সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেফিয়ে পড়লেন। আসুন তাড়াতাড়ি। সোনার মহল্লা কথাটা শুনে কদমবাবুর ঘাম ঝরাতে লাগল। রূপোর মহলে যে লাখ লাখ টাকা ছড়িয়ে আছে চারধারে। কি খাবে লোকটা শ্যামবাবুকে জিজ্ঞেস করলেন। দিলটা রান্না ঘরের দিকে চলে যাবে এবং কদমবাবুকে কর্তাবাবুর কাছে যেতে বলল। কাঁপতে কাঁপতে সোনার মহল্লা ঢুকলেন। সোনার মহল্লা সব কিছুই সোনার, এমনকি পায়ের তলার কার্পেট অবধি সোনার সুতো কাজ। সোনার পায়াওয়ালা টেবিল, সোনার পাতের দিয়ে মোড়ানো চেয়ার, সোনার ফুলদানি, সোনার ঝাড় লন্ডন। এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম। তিনি এমন হা হয়ে গেলে যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলে ও পাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরামদায়ক চেয়ারে বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার। হঠাৎ একটা গমগ্মে গলা কানে এল, এই যে শ্যামকান্ত এস। কদমবাবু ভীষণ চমকে উঠল। কর্তাবাবু, সামনে যে দাবারছটি পাতা রয়েছে সেটা তো শুধু সোনা দিয়ে তৈরি তা নয়, প্রত্যেকটি খোপে হিরে, মুক্তো, চুনি আর পান্না বসানো। একধারে সোনার গুটি আরেকধারে রূপো। প্রত্যেকটি গুটির মাথায় আবার একটি কুচি করে হিরে বসানো। বসো বসো গো শ্যামকান্ত, আর সময় নষ্ট করা ঠিক হবে না। মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা? এই হলো আমার বাজি। এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়ানো বাক্সের ঢাকনা খুলে টেবিলের একপাশে রাখলেন। কদমবাবু দেখলে বাক্সের মধ্যে একটা মুক্তো। মুক্তো যে এত বড় হয় তা জানা ছিল না তা। তুমি কি বাজি রাখবে শ্যামবাবু? কদমবাবু আমতা করে বলবেন, আমি গরিব মানুষ, কি আর বাজি রাখ বলুন। কর্তাবাবু ঘর কাঁপিয়ে হাসলেন, হা 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 দিয়ে বললেন, তুমি গরিব? বছরে যার 20 লাখ টাকা আয়, আবার সে কেমন গরিব? আজ্ঞে আপনার তুলনায় আমি আর কি বলুন। কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন, সে কথা সত্যি, আমার মেলা টাকা। এতটা টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয়। কর্তাবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে মনটা বেশ খারাপ ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না। কি করলাম জানেন? 10 লাখ টাকার নোট আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। শুধু কি তাই, ছাদে উঠে সোনার মুহুর ছুঁড়ে কাক তাড়ালাম। তাতে একটু মনটা ভালো হল। আর গাড়িতে সব সোনা গয়না ভরে হাওয়া খেতে বেরিয়ে সহস্র এর উপর হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলাম। কদমবাবু দাঁতের দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামাল দিলেন। কর্তাবাবু খেলা শুরু করলেন। তুমি কি বাজি রাখবে সেটা বললে না তো? কদমবাবু মুখটা এদিক ওদিক ঘুরিয়ে ভাবতে লাগল। কর্তাবাবু নিজেই বললেন, টাকা পয়সা, হিরে জহরত আমার দরকার নেই। তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজিয়ে ধরো। কদমবাবু মনে মনে ভাবলেন, মাত্র 8 আনাই ফুটপাত থেকে কেনা কলম। অত কিছু না ভেবে কলমটা রাখলে মুক্তোর পিছন দিকে। কিন্তু চাল কি দিব? আমি তো দাবার সম্বন্ধে কিছুই জানি না। চোখ বন্ধ করে একটা গুটি এগিয়ে দিলেন কদমবাবু। কর্তাবাবু বললেন, সাবাস। কদমবাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন।
তারপর বুদ্ধি করে কর্তাবাবুর দেখা দিকে কয়েকটা চাল দিয়ে ফেললেন। হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন, তুমি যে আমাকে চেক দিয়ে বসলে, এটি কাণ্ড, আমি তো মাত। তারপরে কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হাসতে লাগল, হা হা হা। সে এমন হাসি যে মাথা ঝিমঝিম করতে লাগল, চোখে অন্ধকার দেখতে লাগলেন, ভয় চোখে বুঝে ফেললেন। যখন চোখ মেললেন তখন কদমবাবু অবাক। কোথায় সোনার ঘর, কোথায় রূপোর ঘর, কোথায় সেই ঝাড়বাতি, কোথায় অবসানপত্র? তিনি দেখছেন অন্ধকারে ভাঙ্গা বাড়ির মধ্যে সেই বাড়িটা পোড়া, তিনি ওখানে বসে আছে। চারিদিকে দেয়াল দিয়ে চুল বালি ঘষে ডাই হয়ে গেছে। চতুর্দিকে মাকড়সার জাল এবং ইঁদুর দৌড়াচ্ছে। কদমবাবু আতঙ্কে একটা চিৎকার দিল। তারপর সেখান থেকে দৌড় দিলেন। সেই বাড়ি এমন দশাকে বিশ্বাস করবে, নিচের পাথর সব উঠে গেছে। সিঁড়ি ভেঙে ঝুলে আছে, দরজা জানলা দেওয়াল ভেঙে পড়েছে। কদমবাবু পরিকি মরি করে পেরিয়ে কোনো রকমের বাইরের দরজা পৌঁছালেন, দরজাটা অক্ষত আছে। কদমবাবু দরজাটার হ্যান্ডেল ধরে টান মারতে সেটি খুলে গেল। কদমবাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন, বৃষ্টি পড়ছে, তার ছাতা নেই, পায়ে জুতো নেই, ভাঙ্গা পড়া বাড়ির মধ্যে কোথাও পড়ে আছে। কদমবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, তারপর ভাবতে লাগলেন, সত্যিই তো টাকা বাঁচিয়ে হবে কি, সে তো শেষমেশের মরতেই হবে। বুক ফুলিয়ে কদমবাবু একটা দোকানে ঢুকে তার পছন্দমতো ছাতা কিনে নিলেন। জুতোর দোকানে ঢুকে নিলেন নতুন এক জোড়া জুতো। তারপর আবার ভাবতে লাগলেন, শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না। তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি এবং ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে নিলেন। শেষমেশে মনটা বেশ ভালো হয়ে গেল তার। এখানে গল্পটা শেষ হল। শেষমেশে আমি একটা কথাই বলবো, এই গল্পটা সেরকম ছিল না, মানে গল্পের শুরুটা যেভাবে হলো শেষটা সেভাবে করতে পারবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।